সকল দর্শককে স্বাগত। আমরা শুরু করতে চলেছি অনন্য নাট্য মেলার প্রথম পর্বের অনুষ্ঠান। গত 3 দিন ধরে 19, 20, 21 শিশু কিশোর নাট্য কর্মশালা আমাদের এই অনন্য প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো, যার প্রশিক্ষক ছিলেন আমাদের সকলের গুরু শ্রদ্ধেয় প্রদীপ ভট্টাচার্য মহাশয়। এই কর্মশালায় নির্মিত এই 3 দিন কাজে এই কর্মশালায় নির্মিত উদ্বোধনী অনুষ্ঠান এখন আমাদের এই মঞ্চস্থ হচ্ছে। তারপরে আজকে রয়েছে 3টে নাটক। আসুন আমরা উদ্বোধনী অনুষ্ঠানের পর্বে চলে যাই। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের নাট্যমেলা প্রথম দিনের মূল অনুষ্ঠানে। আজকের আমাদের এই নাট্যমেলার উদ্বোধক আমাদের শিক্ষক শ্রদ্ধেয় প্রদীপ ভট্টাচার্য মহাশয়। প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে উত্তরীয় ফুলের বুকে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের নাট্যমেলার আহ্বায়ক শুভাশিস দাস। যখন ছেড়ে যাচ্ছি স্মৃতিগুলোই তো আমার সম্পত্তি, আবার কোনো কালু বুলু তো আমাকে ওই স্বর্গের পায়রার খোপ থেকে নামিয়ে দিতে পারে, আবার তো আমি উদ্বাস্ত হতে পারি। প্রতিবাদ করার পারি না তো, হয়ে যাওয়া মানুষরা পারে না। আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনাকে এর জন্য আমি অনুরোধ করলাম। আমি অবাক করে জিজ্ঞেস করেছিলাম গান্ধীর ছবিটা নিয়ে কি না, আসলে নতুন একটা অফিস করেছি তো, খুব সাজানো গোছানো একটা পুরনো গান্ধীর ছবি আমার মাথার পেছনে যদি থাকে তাহলে একটা ঐতিহ্য পূর্ণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হতে পারে। কারণ উনি তো স্বাধীনতার প্রতীক বলে আমার হাতে 10টা 500 টাকার নোট তুলে দিয়েছিল। অল্পটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে দিচ্ছে। আজকে আসার সময় এই 10টা 500 টাকার নোট নিঃশব্দে প্রমোটারকে ফিরিয়ে দিয়ে আসতে পেরেছে।
উত্তরাধিকারকে বহন করার জন্য। এর বেশি তো আমি আর পারবো না। উত্তরাধিকার বেচা যায় না, স্মৃতি কখনো বেচা যায়। এরা এইসব ফুল দিয়ে ট্র্যাডিশন তৈরি করেছে, এইটা কাজে লাগে। নমস্কার, টিএমপি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্নিগ্ধা। আজকের একটি বিশেষ খবর। একটি বিশেষ খবর। একটি বিশেষ খবর। ওরে বাবা রে, আমার হাড্ডিটা দিল। মাংস ছিল রে, হাড্ডি। আজকের একটি বিশেষ খবর, লাস্ট বারের মতো বলছি। আমার লাস্ট বারের কথা। পরশু রাতে মিকি মেগা হসপিটাল থেকে এক করোনা রোগী পালিয়েছে, যাকে কাল শহরের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। তার নাম আমরা জানতে পাইনি, তবে তাকে কিছুটা এইরকম দেখতে। আপনারা কেউ যদি এনাকে দেখে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে খবর দিন। আমি ওটা না। আমি বাড়ি যাব। আরে আমি ওটা না। সেই অজ্ঞাত ব্যক্তির উচ্চতা 6.6। 6.6 এটা অনেক লম্বা। এই অজ্ঞাত ব্যক্তির সন্ধান দিতে পারেন, তাহলে সরকার থেকে তাকে 3 লাখ টাকা পুরস্কৃত করা হবে। 3 লাখ টাকা? 3 লাখ? ও, যেটা বলছিলাম, তো লাল রং ভালো লাগার এত কি কারণ আছে একটু শুনি। আমার মানায় না তাই। আচ্ছা আচ্ছা, এই যে আমার মানায় না, আমার বাজে লাগে দেখতে, এটা কি আমার দোষ? এই যে ও মাতিয়াস, প্রসন্ন ছবিটা এখানে কে রেখেছে? তুমি এনেছো? দেখো দেখো দেখো, প্রসন্ন কেমন গম্ভীর মুখে তাকিয়ে আছে না? এইভাবে জানো, এই রকম ভাবে ও আজকাল বাড়িতে থাকে। ওকে এখন হাসি নেই। কতদিন আমরা চোখে চোখ রেখে কথা বলি মিতিয়াস, একটা যেন জন্ম, একটা যেন গোটা জন্ম কেটে গেছে জানো। তুমি আমার প্রসন্নকে এসব কথা বলে দেবে না তো? বলো না প্লিজ। আমার এত অভিযোগ শুনে আমার কাছে চলে যাবে। তো আমি জানি যে প্রসন্ন ছিল, প্রসন্ন আছে। কি করে আমার না খুব মাথা ধরেছে গো। ও মাসে কি একটু কফি এনে দেবে? হ্যাঁ আনছি দাঁড়াও। যদি বলি বিনিদির প্রেমিক। Why not? আপনার চোখে তো বিনিদি অসুন্দর, কিঙ্করের চোখে সুন্দর। সমস্যাটা কোথায়? He has an affair. No. Actually বিনিদির একা সাইকিয়াট্রিস্টের দরকার নেই প্রসন্ন বাবু, আপনারও দরকার। আপনাদের দুজনের একসাথে কাউন্সিলিং এর দরকার। রায়গঞ্জ তরুণ নাট্য সমাজের বসন্তে
তাহলে যে অন্য লোকগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাছাড়া বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। ও, বাবাদের বুঝি করোনা ভাইরাস ধরেই না। বাবা বাড়ি গেছে মাস্ক স্যানিটাইজার আনার জন্য। আমি বুঝতে পেরেছি তুমি মিথ্যে কথা বলছো। কি? কাল রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন তো বাবা বলেছিল যে মামুন আর ঘরে থাকতে ভালো লাগছে না, বোর লাগছে, আর বাইরে গেলে তো পুলিশ পেটাচ্ছে, তোমার একটা ডাক্তারের পুরনো প্রেসক্রিপশন চাই। আর তুমি তো তখন বললে আরে বাবা আমার তো ওষুধ লাগবে না। কি বলনি? আমি তখন ঘুমিয়ে হাসছিলাম বলে তুমি বাবাকে বললে দেখো দেখো মেয়েটা কেমন ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। আমি কিন্তু ঘুমোইনি। বদমাশ মেয়ে, ছাড়ো। ভালো তো বাবা বুড়ির মতো কথা বলছি। যাই না মা দিদিদের বাড়িতে। না, আরে বাবা এই তো আর কটা দিন। এখন যে কি মজা, স্কুলেতে হচ্ছে না, হোমওয়ার্ক নেই, নেই টিউশন। না, আমি স্কুলে যাব, আমি হোমওয়ার্ক করব, আমি টিউশনে যাব, আবার দিদিদের বাড়িতেও যাব, খেলবো। আর কতদিন কতদিন আমাকে ঘরে আটকে রাখবে আমি জানি না। তোর বাবা মিলে জিজ্ঞেস করিস কে? না, আমাদের বাড়ির দরজা তো বন্ধ, কেমন করে আসবে? ও প্রিয়া জি, সবাই মুখে কাপড় বেঁধে আসছে কেন? আরে বাবা ওই তো করোনা ভাইরাসের জন্য। ও দেখেছিস প্রিয়া, তাই না ঘরে আটকে রেখেছে আর বলছে এটা করো না, ওটা করো না, সেটা ধরো না। এসব কি আর ভালো লাগে বল প্রিয়া? না রে, কতদিন স্কুলে যাইনি, একসাথে খেলিনি, তাই না বল? স্নিগ্ধা কুণ্ডু, স্নিগ্ধা কুণ্ডু এবারে শংসাপত্র প্রদান করবে প্রদীপ কুণ্ডু। সৌম্য কুণ্ডু, সৌরদীপ ভট্টাচার্য, বিশাল চক্রবর্তী, জয়িতা চক্রবর্তী, অঙ্কিতা কুণ্ডু। এবারে শংসাপত্র প্রদান করবে গৌরাঙ্গ পাল। চুপ করে থাক, একটা কথা কইবি না, নয়তো ধর থেকে মুন্ডু কাঁধে মাটিতে ফেলাইবি। মোর শরীরে যদি হিন্দুর রক্ত বাকি থাকে, এই শয়তানগুলো কাটি নদীর জলে ভাসাই দিই। জয় তারা!
মরস নাই ওই তুই হেমন সত্য বলছি মরু কেন তুই তুই অহনো মরস নাই তোমরা মরে ওরে তুই ঠিক করে গায়ে তো তুই হিন্দু নাকি তুই মুসলমান দেখ বাতা শুনি মিনছেরা তোকে মাথা খাইছিস ওরে নরকে গোড়া ওরে শকুন চোখেরা তোকে গেলে দিব কইনু পালা পালা কাছি বলে সকলের সুসি ওরে ব্রাহ্মণ সন্তাল সামার মুসি এক দলে সকলের সুসি দেখে শুনে হয় না রুসি আপু আমরা এদেশে না ওদেশে ওরে ব্রাহ্মণ সন্তাল সামার মুসি এক দলে সকলের রুসি দেখে শুনে হয় না রুসি দেখে শুনে হয় না রুসি জমে তো কাউকে ছাড়বে না কি খাইবা তুমি আমি মুসলমান কি হচ্ছে ওটার মধ্যে হাত দিতে আসো যে ওটার মধ্যে কি আছে কিছু না কিছু না কিছু তো আছে পোলা মেয়ের দুটো জামা একখান শাড়ি ঈদ না জানি কাল ঈদ কই আর কিছু নাই তো বিশ্বাস না হয় খুলে দেখো না দেখো আসল কথা কি জানো তুমি হিন্দু মুসলমান কেউ মানুষ মানে না মানুষ মানে না কি আর সাথে রে ভাই এই কয়দিন আগে কি কেউ কাউকে আমরা জিজ্ঞাসি যে ভাই তুই হিন্দু না মুসলমান হারাই সবকিছু কি আমাদের বড় হইয়া গেল রে ভাই তাছাও কি ওই বহা হইয়া কয়টা আমার তিনটা দুই হাত বলা আর বিবি কিন্তু একটা তোমার এই তুইটা বউ আরে না না জবাব কিছুই তার দিতে পারি না শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা জবাব কিছুই সম্পাদক ও নির্দেশক মাননীয় বিভূভূষণ সাহা মহাশয় আমাদের দলের তরফ থেকে দু চার কথা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। নমস্কার। অনন্য নাট্যমেলা 2021 22শে মার্চ থেকে আর 24শে মার্চ আপনারা যারা এসেছেন প্রতিদিন আমাদের এই আসরে অনন্য প্রাঙ্গণে তাদের প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আমাদের এখানে রয়েছে বিশাল একটি নাট্যদল কাজল, যাত্রিক নাট্যগোষ্ঠী কালিয়াগঞ্জ এবং আমাদের স্থানীয় দল ছোটদের দল। এই তিনটে প্রযোজনা আছে আমাদের এই অনন্য নাট্যমেলা 2021-এ আমাদের 3 দিন ধরে 9টি নাটক নিয়ে আসর সাজানো হয়েছিল। আমাদের দলের আমরা নিজেরাই খুব মানে এই আয়োজনটার মধ্যে আমাদের একটা অভিনবত্ব আছে, আপনারা লক্ষ্য করে দেখছেন। প্রতিবারই আমরা যেটা করে থাকি যে আমাদের অনন্য নাট্যমেলা বা আমাদের কালিয়াগঞ্জের সব দলই প্রায়
কালিয়াগঞ্জের যে একটি মাত্র আমাদের হল নজরুল নাট্য নিকেতনে আসর বসানো হয় বা নাট্যমেলাগুলোর আয়োজন করা হয়। তো আমরা গত 1 বছর ধরে এক ভয়ানক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা আমি পরে আসছি। তো এই সময়কালে আমাদের নতুন নতুন কিন্তু যেমন যন্ত্রণা দিচ্ছে জীবন যাপনে, আপনারা সেটা প্রত্যেকেই জানেন। পৃথিবীর কোনো মানুষই এর বাইরে নই, আমরা প্রত্যেকে একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যাপন চলছে। আমাদের প্রতিটি দিন আমাদের এক যন্ত্রণাকাতর পরিস্থিতি। থিয়েটারের তো সমাজের বাইরে নয়, সমাজেরই একটা অঙ্গ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও নতুন নতুন ভাবে ভাবতে হচ্ছে আমাদের কর্মসূচি, আমাদের কর্মকাণ্ড নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জে যাত্রিক নাট্যগোষ্ঠী ওরা পথনাটক নয় বা মঞ্চনাট্য উৎসব করেছিল কিছুদিন আগেই, জেনে থাকবেন আপনারা। আমাদের স্টেশনের চত্বরের পাশে শুভ উদ্যোগ একটা ছিল। তেমনি ভাবেই আমরা আমাদের নিজেদের জায়গায় তার সাথে সাথে আমাদের বিশেষভাবে লোক ছিল যেটা, যে কালিয়াগঞ্জের নাট্যবোধী মানুষ তারা আমাদের জায়গাটার সঙ্গে একটু পরিচিত হোক, এই অঙ্গনে আমাদের অনন্য থিয়েটারের প্রাঙ্গণে তাদের পায়ের ধুলো পড়ুক, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমাদের এই জায়গাটা যথেষ্ট, প্রচুর মানুষের জন্য জায়গাটা যথেষ্ট নয় বুঝি আমরা, তবু আমাদের আবেগতাড়িত হয়ে আয়োজন করেছিলাম এবং আপনারা এখানে এসে আমাদের সেই প্রাঙ্গণকে ঘুরিয়ে তুলেছেন। আবারও আপনাদেরকে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমরা 1 বছর ধরে আপনারা লক্ষ্য করে দেখছেন যে কি ভয়ানক জীবনযাপনের মধ্যে দিয়ে চলছে আমাদের। এবং আরো সূক্ষ্মভাবে যদি ভাবা যায় তাহলে দেখবেন বর্তমানে কিন্তু অনেক কিছুই অলিখিত ভাবে শুরু হয়ে গেছে। দুটো বিষয়ের কাজ কিন্তু এখনো বন্ধ, একটি শিক্ষা ব্যবস্থা, একটি সাংস্কৃতিক ক্রিয়াকর্ম। আমরা যদি সূক্ষ্মভাবে ভাবনা চিন্তা করি তাহলে লক্ষ্য করে দেখব আমাদের যে মস্তিষ্ককে চালনার জন্য যে সহযোগিতা করে, মস্তিষ্ককে যে পুষ্টি যোগায়, দুটো জিনিস, সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। আমাদের কেন যেন সন্দেহ হয় যে রাষ্ট্রশক্তি এবং শুধু বিশ্ব রাষ্ট্রনায়কদের কোনো একটা চক্রান্ত নয় তো, যে চক্রান্তের শিকার আমরা। আমাদের মস্তিষ্ককে যে উর্বর করতে সহযোগিতা করে শিক্ষা এবং সংস্কৃতি, দুটো জায়গাকে বন্ধ করে রাখা হয়েছে। কোনো রাজনৈতিক মিটিং মিছিল তো বন্ধ নেই, সবকিছু চলছে, স্বাভাবিকভাবে চলছে, কোন স্বাস্থ্যবিধি না মেনেই চলছে। শুধু আমাদের ক্ষেত্রেই বাদ, শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে। এর মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে, নতুন নতুন ভাবনা আমাদের মধ্যে জারিত হচ্ছে। আমরা সব খারাপ খারাপ দিক জিনিসগুলোকেও আমাদের মধ্যে যন্ত্রণা আনছে। অনেক কিছু নেগেটিভ জিনিসগুলোকে আমরা প্রাণপণ চেষ্টা করছি, যারা সৃষ্টি কাজের সঙ্গে যুক্ত, আমরা চেষ্টা করছি সেটাকে, এই পজিটিভটাকে, নেগেটিভটাকে পজিটিভ করে তোলা। আমাদের নতুন নতুন শিক্ষাও হচ্ছে, কিভাবে আমাদের নাটকের বিষয়, কিভাবে আমাদের নাটকের উপস্থাপন, কোথায় আমরা গিয়ে করব, কিভাবে করব। এটা শুধু আমরা নই, এটা গোটা বাংলা আমাদের শেখাচ্ছে। আপনারা যে জানবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অনেক কিছু আমরা জানতে পারি, খবরাখবর। দেখা যাচ্ছে কলকাতার যে হলগুলো, রবীন্দ্র সদন, একাডেমি, সেগুলোতে নিয়মিত তাদের ডেট পাওয়া যেত না, 3টে করে শো হতো, সেগুলো আজ বন্ধ। আবার ছোট ছোট হল, মফস্বলের ছোট ছোট জায়গায় ঠিক এইভাবেই নানান জায়গায় পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে পরীক্ষামূলক ভাবে এইরকম নাটকের আয়োজন চলছে। মানুষের বাড়ির ছাদে কোন নাটকের দলের মানুষ, যার প্রাণ আছে নাটকের দল পরিচালনায় বা নাটকের কাজে, তারা ছাদের মধ্যে নাটকের আয়োজন করছে। এই সময়টা আমাদের ভাবাচ্ছে। ছোট্ট একটু জায়গা যেখানে 40 জন বসা যায় একটি ঘরের মধ্যে, হল ঘরের মতো, সেটাকেই যেন কালো কাপড় দিয়ে মুড়ে তাদের ঘরের মধ্যে সেই নাটকের আয়োজন চলছে। এটা যেমন করোনা আমাদেরকে, এই অতিমারির সময়কাল যেমন আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে, অর্থনৈতিক দিকে বিধ্বস্ত করছে, তেমনি ভাবে পাশাপাশি কিন্তু আমরা ওখান থেকে কিছু শিখছি, কিছু জিনিস আমাদের উদ্বুদ্ধ করছে, নতুন ভাবে ভাবার পথ দেখাচ্ছে। এইভাবে ভাবা যায়। আমরা যেমন বলছি আমাদের নাটকের বিষয়বস্তু নিয়ে, যে বিষয়টা আমাদের 2019-এ মনে হচ্ছিল এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব, এই বিষয়টা আজকে মানুষের জন্য খুব প্রাসঙ্গিক, 2020 এই ঘটনাটার পরে আমাদের এসে মনে হচ্ছে না, এই জিনিসটার কোনো আর মানেই থাকে না, এই নাটকের এই বিষয়টা নিয়ে আর কোনো মানে নেই। এইরকম একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি।
এই সময়ের মধ্যে দিয়ে আমাদের নাট্য মেলার আয়োজন করেছি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন অনন্য প্রাঙ্গণে। আমাদের ইচ্ছে রয়েছে আবার দ্বিতীয় পর্বের একটা করা যায় কিনা, কিনা শব্দটা ব্যবহার করতে বাধ্য হলাম, আমরা জানি না আমাদের বিধানসভা নির্বাচনের পরে আমাদের বাংলার চিত্রটা কি হবে বা ভারতবর্ষের চিত্রটা কি হবে, আবার আমাদের গৃহবন্দী হব না তো, এই প্রশ্নটাও কিন্তু আমাদের মধ্যে যাচ্ছে। কাজেই আমাদের ইচ্ছে রইল অনন্য নাট্যমেলা 2021 আবার আমরা দ্বিতীয় পর্বে যাব। আমরা জানি না সেটা পেরে উঠতে পারবো কিনা। যাই হোক, আজকের মতো আবার আপনাদের যদি আমরা পারি গড়ে তুলতে আমাদের দ্বিতীয় পর্যায়ে নাট্যমেলার আয়োজন, আপনাদের আবার সেই জায়গায় আপনাদের উপস্থিতি আপনাদের হক ঘটবে, আমরা আপনাদেরকে পাবো এই বিশ্বাস রেখে আপনাদেরকে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আবার আমার শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। লকডাউনে রকেট ছড়ে সবার গলায় গলায়, নগর থেকে শহরতলি সব গায়ে সব পাড়ায়, নগর থেকে শহরতলি সব গায়ে সব পাড়ায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ওরা তো প্রথমে বুঝতেই পারে লকডাউন কথাটির অর্থ কি, কিন্তু ধীরে ধীরে যখন লকডাউনের বেলায় শ্রম করতে শুরু করে তখন তার ভার কে কতটা নিতে পেরেছিল আসুন দেখে নিন। লকডাউনের সমান ভার প্রত্যেকের গলায় ঝুলিয়ে দেওয়া হলো। তো পেশা সরকারি কর্মচারী তালিয়া তালিয়া, দেখলেন তো যেন রকের কোনো ধারই अब पेश है एक गरबारी। সামনে থেকে সরে যাও, সরে যাও, ক্যামেরা খারাপ হয়ে গেছে। কি করবে বলুন, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। বলছি বলছিতে কেমন আছেন? ভালো নেই দাদা, একদম ভালো নেই, কাজকর্ম নেই, খাবার তুলছে না, কিছু সাহায্য করবেন? দেখেন তো গরিবগুলোর কাণ্ড, কি আর করবে বলুন? যে হাতগুলো একসময় খেটে খেত, সেই হাতগুলো কেমন পাততে শিখে গেল। হ্যাঁ, এই হাতগুলো একসময় খেটেই খেত। ওর নাম রামু, সুদূর বাংলা থেকে দিল্লিতে গিয়েছিল কোল্ড ড্রিঙ্কসের কারখানায় কাজ করতে, কিন্তু হঠাৎ লকডাউনের বিশাল তালা খুলে দেয় সেই কারখানা, আর কাজ হারিয়ে বেচারা। আচ্ছা বাবা, লকডাউন মানে কি? আমি কি আর অত শত জানি, তবে লকডাউন মানে মনে হয় বন্দী হয়ে থাক। আরে পছন্দা, এই দেখো না বৌদিমণির বাড়ির কাজের ঠিটা গো। এটা বিয়ে দিচ্ছ? এই দুই টাকা কাকে বলছিস না? তোর মা নাপি, তোর পিসি নাপি, তোর বোন নাপি, আরে যে তোর ওই ফোনটা আসবে না, ওটা পি। আরে এই হাতি মুখ, এই তুই কাকে নাপি বলছিস রে? তুই খেলছিস কেন? খেপছিস কেন না? মনে হয় শিলনোড়া দিয়ে দাঁতের গলা ভেঙে দেয়। কি হচ্ছে রে? কি হচ্ছে রে? অনেকক্ষণ থেকে দেখি তুই চিৎকার করছিস। বড় বাবু আছে, মেয়ে একদম লকারে ঢুকিয়ে দেবো, লকাপে। তুই আমাকে বড় বাবু দেখাচ্ছিস? তোদের এই বড় বাবু আমাদের বাগানে রাস্তা জল দেয়, ও আমাকে বড় বাবু দেখাচ্ছে। 2 ইঞ্চি লিলিপুট পুলিশ আমাকে বড় বাবু দেখাচ্ছে। এই শোনো 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 মা, শোনো, বলি কি, রাগ করো না, একটু ভালো করে দেখো তো এই কুকুরটা
তোমার বৌদিমণির কিনা। মানে মানে এই কুকুরটা বৌদিমণির কুকুর কিনা। কসমিন কালেও না, এমন বিট কেলে কুকুর আমাদের একটিও নাই। ভালো করে দেখে বল না, এই কুকুর নিয়ে আমাদের মরণ বচন সমস্যা। ভালো করে দেখার কি আছে? বলছি তো এমন বেগাতের কুকুর একটিও নেই আমাদের বাড়ি। কাজের সময় যত যান হাঁটো। যা তাহলে এই গগন এই ব্যাপারটা সব তাহলে এই মিটে গেল। হ্যাঁ বোঝাও যায় কোনটা শামুক আর কোনটা ঝিনুক। গগন এই শোনো, এই অনেক চিন্তা ভাবনা বিচার করে দেখলাম যে দোষ তোমার না, বুঝতে পারলে? দোষ হচ্ছে ওই কুকুরটার, বুঝতে পারলে? আর ক্ষতিপূরণ কিভাবে পাও আমি চেষ্টা করি। স্যার হ্যাঁ বলছি হ্যাঁ। এই কুকুরটা আমাদের নয়। এই বলো না, আমার বাসন কুসিনা কোথায়? ওই তো বৃক্ষের অন্তরালে রয়েছে। মা পছন্দ ছিল না, একদম কাছে আসবে। সূর্য পিতা এটা কাকে? আমি তোমার রানালি, আমার তুমি চিনতে পারছো না? অমন করছো কেন? মেয়ে আমার এমন করছে কেন রামালি? বুঝেছি, ওই আমার আসতে বিলম্ব হয়েছে তার জন্য তুমি এত অভিমান কেন করছো বসন্ত সেনা? ওই আমাকে দেখে তুমি ওই মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? ওই আমি যেখানেই যাই আমি তো শুধু মনে মনে তোমার দিকে চেয়ে থাকি। প্রসন্ন হও বসন্ত সেনা। ছাড়ো নাট্য, সব কথাই নাট্য মানতে গিয়ে বল। মা এর কি হয়েছে? আমার কাছ থেকে বিদায় হবে কিনা বল। মা সম্মান আমার কাছে আসবে, স্পর্শ করলে অভিসম্পাত করবে। শান্তি আমার মধ্যে যখন ব্যক্ত হয় অসীম অসম্ভব কৃপায় তার মনে লাগে তো লাগে তো হতনের কিনে এই লাগ 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 শঙ্করের নয় শঙ্করের দয় শঙ্করের দয় অমনব 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 চলে লাগে ইংলি 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 শপিং করি এই জয়দীপ্ত জয়দীপ্ত জগদীপ্ত জগদীপ্ত প্রবীণচুরি আপনি সত্যি মহাকালী দেবী কোথায় লাগে দেবীর কোথায় না ভূতে একে ভর করেনি, মনে হচ্ছে ওকে সাপেই কামড়েছে। ও চিন্তা করবেন না মা, চিন্তা করবেন না। হারু হ্যাঁ গুরুদেব। সাব্বাস হারু সাব্বাস, দেখলেন তো মা, দেখলেন তো মিললো তো দেখলেন মিললো তো, যা বলেছিলাম মিললো তো। ও চিন্তা করবেন না মা, চিন্তা করবেন না, একটা গুটিকা খাইয়ে দিচ্ছি বিষ একেবারে মাথা থেকে পাতালে নেমে যাবে। আর বুঝলেন মা, পাতালে রয়েছে মহর্ষি কশ্যপ পুত্র নাগরাজ বাসুকি, বিষ কি একেবারে বাসুকির বীজ ভান্ডে জমা পড়বে, মেয়ে আপনার ভালো হয়ে যাবে। এই নে খাইয়ে বম ভোলে বম বম ভোলে। খাও মা। তুই কাহা তো গুরুদেব গুরুদেব মগজ খুব তপ্ত, বিষ খুব চলেছে। এই কে রে? আমি আমি হলাম গিয়ে ওঝাদের ওস্তাদ, ওঝা নিমাই, সাপের বিষ নামা, সর্বশাস্ত্র বিস্তত্বের সমস্ত জ্ঞান আমার নখা। তাই নাকি? হ্যাঁ। বলতো কোন সাথে এই দেখা? আজকে যারা এসছেন নাট্যমোদী নাট্যপ্রেমী মানুষজন, তাদের সকলকে প্রণাম জানাই। আজকে বিশ্ব নাট্য দিবস, আমরা সকলেই জানি। এই বিশ্ব নাট্য দিবস উদযাপন এবং আমরা অনন্য নাট্যমেলা 2021 প্রথম পর্ব শুরু করেছিলাম, 3 দিন যাবৎ হয়েছে। তার আগে বাচ্চাদের ওয়ার্কশপ হয়েছে 19 থেকে 21 পর্যন্ত, 22 থেকে আমরা নাটক ছিল আমাদের।
সেই নাটকের কার্যক্রম শেষ হওয়ার পরে আজকে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এবং নাটক বিষয়ক একটি আলোচনা চক্র আজকে কালিয়াগঞ্জ অন্য থিয়েটার আয়োজন করেছে। তো যারা এসছেন সকলকে অভিনন্দন জানাই, প্রণাম জানাই। এই অনুষ্ঠানের সূচনা করব আমরা একটি গানের মাধ্যমে। গানের জন্য আমি ডেকে নিচ্ছি কালিয়াগঞ্জেরই নবীন ছেলেমেয়েরা আছে, প্রজ্বলন নাট্যগোষ্ঠী, তাদেরকে আমি ডেকে নিচ্ছি একটি উদ্বোধনী সঙ্গীতের জন্য। নমস্কার সবাইকে। অনন্য থিয়েটারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি। গাঁয়ের নতোয়ান হিন্দু মুসলমান। বিশ্ব নাট্য দিবস এই উপলক্ষে বলে রাখি, এই বিশ্ব নাট্য দিবস 1961 সাল থেকে চলে আসছে। শুরু হয় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট শুরু করেন এবং 27শে মার্চ এই দিনটিকে বেছে নেওয়া হয় বিশ্ব নাট্য দিবস হিসেবে। হচ্ছেন বিখ্যাত একজন স্টেজ, স্ক্রিন এবং টেলিভিশন অ্যাক্ট্রেস। তো আমরা আজকের দিনে তার বক্তব্য বা তার যে মেসেজ সেটি শুনে নেব। হেলেন মিলেন বলছেন, সজীব শিল্পকৃত্যের জন্য অনেক শিল্পী, কলাকুশলী, মঞ্চ সজ্জাকর ও নারীর জন্য যারা ইতিমধ্যে এই পেশার ক্ষেত্রে অনিশ্চয়তায় ভুগছিলেন, সবার জন্য আজ এক গভীর সংকটের কাল। হতে পারে দীর্ঘকাল ধরে বহাল নিরাপত্তাহীনতায় তাদেরকে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে অতিমারি মোকাবেলায় সামর্থ্যবান করে তুলেছিল। কল্পপ্রবণতা ইতিমধ্যে এই নতুন পরিস্থিতি মোকাবেলায় তাদের উদ্ভাবনী, উপভোগ্য ও আলোড়িতভাবে একের সঙ্গে অপরকে সংযোগ প্রতিষ্ঠায় ব্রতী করেছিল, বিশেষভাবে সাহসের সঙ্গে ইন্টারনেট ব্যবহারের দ্বারা। এই গ্রহে যতকাল ধরে মানুষের বসবাস, ততকাল তারা একে অপরকে শুনিয়েছে গল্প। থিয়েটারের অনিন্দ শিল্পরূপ বেঁচে রইবে যতদিন আমরা রইব এই গ্রহে। লেখক, শিল্প নির্দেশক, নৃত্যশিল্পী, গায়ক, বাদক, অভিনেতা, পরিচালক কখনোই শ্বাসরুদ্ধ হবেন না এবং নিকট ভবিষ্যতে আবারও পুনরুজ্জীবিত হবেন আমাদের মিলিত বসবাসের বিশ্ব সম্পর্কে নতুন শক্তি উপলব্ধি নিয়ে। আর বিলম্ব আমার সইছে না। এটি ছিল আজকের ওয়ার্ল্ড থিয়েটার ডের যে মেসেজ বা বার্তা। এবার আমরা শুরু করে নেব আজকের আলোচনা। আর ডেকে নেব বিভুদাকে, আমাদের দলের নির্দেশক। বিভুদা। প্রথমেই বিশ্ব থিয়েটার দিবস পালনের এই অসাধারণ আয়োজনের জন্য অনন্য থিয়েটারকে ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই আমাকে ডাকবার জন্য। শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা হচ্ছে থিয়েটার, নাট্যচর্চা বিনোদন না যাপন। খুব পরিষ্কার করে বলতে গেলে কার জন্য? থিয়েটার যারা আমরা করি তাদের জন্য, যারা থিয়েটার দেখেন শুধু তাদের জন্য। আবার থিয়েটার যারা আমরা করি তাদের মধ্যে দুটো ভাগ আছে। একটা অংশ তার রুটি রুজি পুরোটাই জোগাড় করেন থিয়েটারটা করে, তাদের থিয়েটার। আর অন্তপক্ষে আমাদের এই মফস্বলে বড় অংশে আমরা যারা থিয়েটার করি তাদের থিয়েটারের মধ্যে একটা পার্থক্য আছে। এই তিনজনের তিনটা সতীর্থ যারা একসঙ্গে কাজ করি আমরা, তারা মঞ্চে আমার পাশে যারা বসে আছেন এবং অপরদিকে অর্থাৎ বিপরীত দিকে আমার বন্ধু, নাটকের মানুষ, ভাইরা, ছোট ছোট ছেলে মেয়েরা যারা নাটককে ভালোবেসে
আজকেও এই আলোচনা নিরস, তার মধ্যে রস খুঁজতে উপস্থিত হয়েছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সম্মান জানাই। আসলে নাটক বা যে কোনো কলা, যে কোনো শিল্প, প্রথমে তার সৃষ্টির যদি আমরা ইতিহাস আমরা খুঁড়ি, মাটি খুঁড়ে যদি সৃষ্টির ইতিহাস বার করবার চেষ্টা করি, তাহলে দেখব যে সেটা প্রথমে মনের যে আনন্দ। নমস্কার, আজকে বিশ্ব নাট্য দিবস। গত 19 তারিখ থেকে আমাদের শিশু কর্মশালা 19, 20, 21 চলেছে। 22, 23, 24 আমাদের নাট্যোৎসব। মূলত আমাদের পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের নিজেদের স্থানীয় জায়গার দলগুলোকে নিয়ে আমরা চেষ্টা করেছি, এবং সবচেয়ে আহ্লাদের বিষয় যেটা আমাদের দলের কাছে প্রত্যেক অনন্য পরিবারের আনন্দের বিষয়, যে নিজেদের প্রাঙ্গণে এই উৎসবকে তুলে ধরবার যে প্রয়াসটা আমাদের ছিল, সেটা মনে হয় আমরা সফল হতে পেরেছি। একটু আগে হাসতে হাসতে বলছিলাম যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান যেমন একটা আয়োজন হয়, একটা নিজেদের বাড়িতে আয়োজন হয়। আমাদেরটা মনে হচ্ছিল যেন নজমুট আমাদের উৎসব ভবনের মতো, আর আমাদের এই জায়গাটাতে যাই হোক আয়োজনের ত্রুটি বিচ্যুতি, তবু আমাদের নিজেদের বাড়ির মধ্যে বিয়ের আয়োজনটা হয়েছিল। এটাতে আমরা খুব আহ্লাদিত আর কি, সত্যি কথা বলতে কি, আমাদের নিজেদের জায়গা হওয়ার জন্য। আর এই বিশ্ব নাট্য দিবসে আজকে আমাদের এটাও আনন্দের যে আমরা দেখেছি নাট্য উৎসবের সঙ্গে যখন আমরা জড়িয়ে ফেলি কোনো সেমিনার বা এই আলোচনা চক্র যাই বলি না কেন, সেটাতে মানে আকর্ষণটা মূলত নাটকের দিকেই থাকে। এটা বাস্তব, সবাই সেই সব জিনিস তো উপভোগ করতে পারে না। এটাও আজকে আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এবং অনন্য পরিবারের কাছে আনন্দের বিষয়। সামনে যারা রয়েছেন এবং মঞ্চে যারা রয়েছেন সবাই কিন্তু শুধু এই আলোচনা চক্রের উদ্দেশ্যে এসেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। উৎসবের সূচনায় করেছে আমাদের নবীন ছেলেমেয়েরা, প্রজ্বলন দল, তাদের যে মধ্যে দিয়ে সূচনা হয়েছে, এটা আমাদের কাছে একটা আনন্দের কথা। আজকের যে বিষয়, বন্ধুদের কথা শুনলাম, সবার কথা শুনলাম, নাট্যচর্চা বিনোদন নাকি যাপন। আমরা জানি যাপন শব্দটা অত্যন্ত কঠিন একটা বিষয়। এইভাবে আমাদের কাছে তার যে সংজ্ঞা বলি বা যাই বলি না কেন, তার কথাটার ব্যবহার কিন্তু এত সহজভাবে হয়তো নয়। এটা যাপনটা অনেক বড় অর্থে কথাটা ব্যবহৃত হয়। বিনোদন কথাটাও কিন্তু এত ছোট নয়। আমরা একটা ডিবেটের মতো করেই ভাবনাটা আমাদের ভেবেছিলাম, কিন্তু সেটা কিন্তু আমাদের অনেকটা উঠে এসেছে আজকের এই আলোচনা, প্রত্যেকের কথার মধ্যে দিয়ে। সত্যি তো আমাদের শুরুয়াতটা তো বিনোদন দিয়েই হয়। ছোটবেলায় 4th ক্লাসে যখন আমি পড়ি, আমাদের ডাকঘর একটা নাটকের মধ্যে দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। আমি ছোটবেলায় ছবি আঁকতাম, যুবাকালে আমি সেতার শিখেছি। সেতারের যখন চর্চা করি তখন আমার বাড়ির রাস্তার পাশে আমার একটা ছোট্ট ঘরের মধ্যে আমি সেতারের চর্চা করি, ছবি আঁকার চেষ্টা করি। ছবিটা খুব একটা ভালো আঁকতে পারি না আমি। তো তখন আমার বাড়ির দুয়ার দিয়ে অনেকগুলো ছেলে মেয়ে হই হই করতে করতে পড়তে যেত এবং পড়ে ফিরে যেত। তাদের মুখে অসংখ্য গালিগালাজ, এই সমস্ত শুনতে শুনতে আমার নাটকের দলের সঙ্গে যুক্ত তেমন ভাবে নয়। তখন কিন্তু আমি নাটকও করি, ছবিও আঁকি, সেতারটাও বাজাই। এইরকম একটা চর্চার মধ্যে দিয়ে চলছে আমার আর কি। তো তখন আমার মনে হলো যে থিয়েটারটাকেই আমি আমার পথ হিসাবে বেছে নিই, যেখানে আমি সবগুলো রসকে জুড়ে নিতে পারবো। আমার যে চর্চার যে পছন্দের যে চর্চার যে বিষয়গুলোকে একমাত্র থিয়েটারই পারে সেই অঙ্গনটাকে দিতে, যেখানে সবগুলো রসের সমাহার ঘটে। তো এই যে বিনোদন দিয়ে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়। এইবার আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি তীব্র গরমের দিনে যখন রাস্তা দিয়ে চলি, দেখতে দেখতে দেখি যে রাস্তার মধ্যে দিয়ে জলের মতো মনে হয়, যে যাকে আমরা বলি মরীচিকা। আমার কাছে কেন যেন মনে হয় শিল্প আমাদের সেরকম একটা আকর্ষণ করে। যত এগিয়ে যাই মনে হয় সামনেই জল,
দেখতে পাই না, আবার এগিয়ে যাই, আবার মনে হচ্ছে সামনে জল জল করছে, আবার হারিয়ে যায়। এই যে একটা যাত্রা, এই যে এগিয়ে চলতে চলতে মনে হচ্ছে যেন কুয়াশার মতো, মরীচিকার মতো আমাকে টেনে নিয়ে যায়, আমাদেরকে টেনে নিয়ে যায় কিছু পাগল মানুষকে। এই যেতে 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 তার যে বাধা বিঘ্ন ঘটে জীবনে, তার যে উপলব্ধি, সেই উপলব্ধি প্রসূত যে সৃষ্টি, সেটা তার কাজের মধ্যে দিয়ে কিন্তু বিচ্ছুরিত হয়। সেটা লেখালেখি হতে পারে, সেটা নাটক হতে পারে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি ভাবি, নাটকের বিষয়টা আবার আলাদা। নাটকের মধ্যে দিয়ে আমরা এখানে যেটা বলতে চেয়েছি নাট্য চর্চা, এটা ইন্ডিভিজুয়ালি বলাটাই ভালো। কারণ আমরা নাটকের মধ্যে কিন্তু একজন করে না, নাটকের মধ্যে আস্তে 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 জুড়তে থাকে। একজনের ভাবনা, আমার কাছে মনে হয় যেহেতু কাজটা আমরা করি, এটা ভয়ঙ্করতম কঠিন কাজ। আমরা যারা করি তারা বুঝতে পারি। আমার কাছে প্রথমত যেটা মনে হয় সেটা হচ্ছে কিন্তু যে এই যে একজন থেকে দুজন, দুজন থেকে 20 জন, 20 জন থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, প্রত্যেকের মানসিক স্তর আলাদা আলাদা, সামাজিক পরিকাঠামো আলাদা, পারিবারিক পরিকাঠামো আলাদা, প্রত্যেকের শিক্ষাগত মান আলাদা, সবকিছু আলাদা। এবার সবাই এসে সম্মিলিত হই আমরা, তারপরে সবার সংমিশ্রণে দিয়ে একটা সৃষ্টি বা একটা দল তৈরি হচ্ছে, তারপরে সেইটার সাথে সাথে কাজগুলো তৈরি হচ্ছে। এইবার প্রত্যেকেই আশাটা আমার মনে হয় ঠিকই এই আলোচনাতে উঠে এসেছে যে এই যে যাত্রাটা শুরু হচ্ছে সেটা কিন্তু বিনোদন থেকে, একটা আকর্ষণ থেকেই, একটু পাগলামি থেকেই হয়, সত্যি তো। কিন্তু কিন্তু এই যে বললাম মরীচিকা, এবার ধীরে ধীরে যেন এগোতে থাকে, আর যারা ছিটকে যায় তার মানে তারা কিন্তু হেরে গেল, তারা কিন্তু বিনোদনের জন্যই হয়তো এসেছিল, বা ওইটুকুই তার পারলো, বাদ বাকি পারলো না। আর যে পারছে, পেরে যাচ্ছে, মানে যতই যন্ত্রণা আসুক, যতই বাধা বিঘ্ন আসুক, তার মধ্যে দিয়ে এগিয়েই চলেছে অসীম পথ। এই যে জীবনগুলো, তাকেই মনে হয় আমরা বলতে পারি যে যাপন। প্রকৃষ্ট উদাহরণ প্রচুর আছে, সব মহলেই দেখা যায়। মানে কেমন বলছি যে যাপনটা আমি একটু কঠিন করে বলছি, যে আমরা যেমন বলি, এখন কথায় বলি না যে নাট্য ব্যক্তিত্ব, এইখানে আমার একটা আপত্তি আছে। আমাকে কোনো মনে হচ্ছে এরকম বলেছে যে নাট্য ব্যক্তিত্ব, আমার নামটা বলেছে, খুব লজ্জা লাগে। কারণ ব্যক্তিত্ব শব্দটা অনেক ওজনদারি, তাকে এত হালকা করাটা ঠিক নয়। এবার আমার কাছে মনে হয় যে যাপন কথাটা অনেক বড়, হিমালয়ের মতো উঁচু বা সমুদ্রের মতো গভীর। আমাদের লক্ষ্যটা হবে ওটা। আমাদের যাত্রাটা শুরু হয়তো হলো বিনোদন দিয়ে, কিন্তু এই যাত্রাপথে এগোতে এগোতে আমাকে যেন মরীচিকার মতো আমাকে টেনে নিয়ে যেতে 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 একটা পথ এগিয়ে যাওয়ার পরে আমরা যেন হিমালয়ে পৌঁছতে না পারি, যে যার স্তর অনুযায়ী, তার ক্যাপাসিটি অনুযায়ী। হিমালয়টা আমার লক্ষ্য। এই হিমালয়টাকে যদি বলি আমরা যাপন, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমরা যদি এখানে স্বীকার করে নেই, প্রত্যেক আমরা চাই কিন্তু ভালো প্রোডাকশন করব, একটা ভালো নাটক নির্মাণ হবে, লেখা থেকে শুরু করে প্রযোজনা। আমরা জানি এটাতে কিন্তু দ্বিমত নেই, আমরা প্রত্যেকেই চাই ভালো কাজ করতে। এই যে ভালো কাজ করতে চাই, কিন্তু তার তো কতগুলো পয় পদ্ধতি আছে। যদি একটা অঙ্কের মতো বলা যায় যে একটা ভালো কাজ করতে গেলে প্রথমে লাগে একটা পরিকল্পনা, তারপরে লাগে একটা প্রস্তুতি, তার সঙ্গেই অ্যাটাচ করে বলা যেতে পারে প্রয়োগ, তারপরে ফলাফল। এইভাবে যদি আমরা প্রত্যেকটা কাজ করতে পারি যে কোনো ফিল্ডে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। আর এই যে চলছি জীবনটা, এক একটা মানুষের যে জীবন, শত বাধা বিঘ্নের মধ্যেও এই যে আস্তে আস্তে ভেতরটা তৈরি হচ্ছে, এই যে আস্তে আস্তে প্রতিদিন যেন থিয়েটারে চর্চার মধ্যে দিয়ে আমার মস্তিষ্ক আস্তে আস্তে করে আপডেট হচ্ছে, প্রতিদিনই আমার মস্তিষ্ক যেন কিছু করে জুড়ে যাচ্ছে, আইডিয়াস জুড়ছে। আমি যেন আগের দিনের থেকে আজকে একটু উন্নত জায়গায় আমার বিচরণ করছি, মানসিক স্তর আমার বিচরণ করছে। কালকে আবার যদি আমি রেকটিফাই করে নিজেকে যদি আবার ভুল ভ্রান্তি বুঝতে পেরে আবার যদি পরের দিন আবার যদি আমাকে নিজেকে পাল্টে ফেলে যদি আর একটু এগিয়ে যেতে পারি, এই যে আস্তে আস্তে এগিয়ে চলতে 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 নিজের যে চলার মধ্যে দিয়ে যে শিক্ষা লাভটা করছি, এইটাকে যদি বলা যেতে পারে
এটাই তো যাপন। এই যে চলছে, এগিয়ে চলছে, এগিয়ে চলছে, এগিয়ে চলছে, ঠিকই তো, সবার সঙ্গে আমি একমত। যাপনই তো, যাপন না যদি হতো, শুধু বিনোদন হলে সে ছিটকে চলে যেত। যাই হোক, আমরা প্রত্যেকে তার সাক্ষী। আজকে অনন্য থিয়েটারে যখন জন্ম হয়েছিল 92 সালের 22শে মার্চ, অনেকেই নাই, পড়ে রয়েছে আমরা কয়েকজন। এখানে আমরা যারা আছি, আমি, রঞ্জন, নিমু, দীপেশ, কয়েকদিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই শান্ত, মানিক, এরকম করে জুড়ে ছিল, হয়তো নাম বাদ পড়তে পারে, ক্ষমা করবেন। তা যারা প্রথম দিন আমরা বসেছিলাম 6 জন, তাদের মধ্যে কেউ নেই আমাদের পাশে। তারা আমাদের আবেগে তারা এগিয়ে এসেছিল, তারপরে তাদের সঙ্গে নিজেদেরকে আর সেই জায়গাটা রাখতে পারেনি। এটা হতেই পারে। তো এটা আমার বক্তব্য, ছোট্ট করে বলছি যে বিনোদন দিয়ে আমাদের যাত্রাটা শুরু, কিন্তু এই যে বিনোদনের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগোতে 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 গিয়ে নিজেদের যে বিশ্লেষণের মধ্যে দিয়ে নিজেদেরকে যাতে উন্নত জায়গায় নিয়ে যেতে যেতে যে যাত্রাটা, এই যে জীবনের মধ্যে প্রতিটি দিনের রাতের যে সব সময়ে যে সর্বসময় ভাবনা চিন্তার মধ্যে যে থিয়েটার 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 থিয়েটার, বা নিজের নিজের স্ব শিল্পের ক্ষেত্রে যে নিজের যে মনোজগতে যে সব সময় যে সেটা ঘোর একটা আবেশ তৈরি করে চলেছে শয়নে স্বপ্নে, এটাই তো যাপন। নিজের এই শরীরে, রক্তমাংস শরীরের মধ্যে সেটাকে ধারণ করে রাখা, এটাই হয়তো যাপন। এইটুকুই থাকলো। শুভাশিস, আমাদের মঞ্চে আমরা যেটা এই আলোচনার সঙ্গে চেয়েছি, যে আমাদের শুধু নিজেদের কথা নয়, তারপরে সামনে যারা বসে রয়েছেন তাদেরও আমরা আহ্বান জানাবো এই আলোচনার সঙ্গে জুড়ে নিতে। যা শুনেছেন এমনটা নয় যে তারাই শুধু বলবেন, তার বাইরেও আপনারা বলতে পারেন। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি শুভাশিসের হাতে। ধন্যবাদ বিহুদা। এই আলোচনা চক্রের যে দ্বিতীয় পর্ব, ছোট্ট করে আমরা একটা দ্বিতীয় পর্ব রেখেছি। দর্শকদের আসনে যারা বসে আছেন তারা যদি কিছু বলতে চান এই বিষয়ের উপরে, আমরা অনুরোধ জানাবো, আমন্ত্রণ জানাবো, আপনারা যদি আসেন একবার। নন্দদা আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ হ্যাঁ, নন্দদা। আসলে আলোচনাটা আমি সামনে অনেক কিছু বলতে হয়, এগুলো বলছি না। সব নাট্যকর্মী আমরা, মনে হয় বাইরের কোনো দর্শক নেই। কথাটাই একটা অসম্ভব কথা, যাপন সম্ভবই না। তাহলে আমাদের 24 ঘন্টা থিয়েটারটা ভাবতে হবে, আমার অন্য কোনো কাজ করা যাবে না যাপন করতে গেলে। আর এমন একটা শিল্প কাজ আমাদের লুপ্ত পায়, যেখানে দেখবেন আর্ট শিখাতে গেলে পয়সা দিয়ে শেখাতে হয়, গান শিখাতে গেলে পয়সা দিয়ে শেখাতে হয়, আর যত রস আছে 9টা রসই পয়সা দিয়ে শেখাতে হয়। একমাত্র আমরাই নাটকটা শেখাই বিনা পয়সায়, কোনো পয়সা নেই, ঠিক আছে? অর্থাৎ জোর করে ডেকে নিয়ে আসি। সত্যি কথা, নেশাকে যদি পেশায় না নেওয়া যায়, যাপন সম্ভব নয়, সম্ভব নয়, সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। কারণ আমি তো আমার খাদ্য বা পোশাক যা যা দরকার সেটা জোগাড় করতে হবে, থিয়েটার আমাকে দেবে না, মফস্বল থিয়েটার আমাকে দেবে না, দেয় না। আচ্ছা, আপনারা মঞ্চের দিকে তাকায় দেখলে বুঝতে পারবেন, দিনাজপুর কৃষ্টির সুরজিৎ দা, তরুণ নাট্য সমাজের আমাদের অরূপ দা, আমাদের সিদ্ধান্তের মটর স্মৃতিকণাদি, বিভূদা, কারা আছে? তাদের চাপে পড়ে যাপন করতে হচ্ছে। কেন বলেন তো? বিভূদাকে যখন নাটক ধরবে, বিভূদাকে সেটটা জানতে হবে, লাইটটা জানতে হবে, না পড়লেও চাপে পড়ে তাকে পড়াশোনা করতে হবে, অমুক করতে হবে, স্কুল থাকলে, সংসারের কাজ থাকলে, বউ যদি বলে বাজার করতে যেতে হবে, দূর ব্যাংক, বাড়িতে লাইটটা নিভাবে, তখন তাকে বাধ্য হয়ে যাপন করতে হচ্ছে। সামনে আমাদের কোনো যাপন, আমি মনে করি দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা আলোচনা হয়েছে এখানে। যদি নাম্বার দেওয়া যায় যে নাট্যচর্চা 100 মধ্যে তুমি বিনোদনকে কত দিবা আর যাপনকে কত দিবা, আমি বিনোদনকে দিব 40%,
আর যাপনকে দেবো 60%। কেন? কারণ আমি মনে করি একটা গাছ বা একটা বিল্ডিং, এই যে পাশে বড় বিল্ডিংটা আছে, এই বড় বিল্ডিং এর ভিতটা হচ্ছে বিনোদন, এই ভিতটা হচ্ছে বিনোদন, আমরা দেখতে পাই না। আবার গোটা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা যাপন। এবার এই যে ব্যাপারটা আমি মনে করি যে কয়েকদিন আগে সুভাষিস বললো, এই যে কেভিড, আমরা সবাই জানি যে কেভিড পরিস্থিতি, আমরা একটা মানুষের দিক দিয়ে একেবারে মানে ভেঙে পড়েছিলাম যে আমরা কি করব, কিভাবে পৃথিবী বাঁচবে, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে দেশের সমগ্র জাতির উন্নতি হবে। নাটক চলছে, আমরা এখন বিনোদন করতে পারছি, এবং বিনোদন না করতে পারলে যাপন হয় না। আমার মনে যদি কোনো বিনোদন মনোভাব না পাই, আমি যদি মানসিক দিক দিয়ে বিনোদন না পাই, আমি কিভাবে যাপন করতে পারবো? এই জন্য আমি এই কথাটা বললাম যে বিনোদনের মাধ্যমেই নাটকের যাপন, মানুষের যাপন, মানুষের জীবনযাত্রার একটা অঙ্গ হিসাবে যাপন। আমি ভারতের নাট্যচর্চার ইতিহাস যদি বলি, আমি একটা উদাহরণ দিচ্ছি। একটু আগে কাকিমা বলে সুরেন্দ্র, কি বললাম, নটি বিনোদিনী, আমি সুরেন্দ্র বিনোদিনীর কথা বলছি। এই সুরেন্দ্র বিনোদিনী নাটক বাংলা, ভারতবর্ষের নাট্যচর্চা যদি বলা যায়, বাংলায় প্রথম নাট্যচর্চা শুরু হয়েছে ভারতবর্ষে। একটা নাটক সুরেন্দ্র বিনোদিনী, কাদের নিয়ে লেখা, সেই সময় কারা নাটক করত এবং কাদের নিয়ে লেখা? বাবু শ্রেণীর লোকরা, আমরা সবাই জানি শরৎচন্দ্র বাবু শ্রেণীর লোকেরা। এবং বাবু শ্রেণীর কাদের করত? সমাজ থেকে চেতনা, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সমাজকে জাগরিত করার হচ্ছে জন্য এই ধরনের নাটক। তখন তো সিনেমা চলচ্চিত্র সৃষ্টি হয়নি। তাহলে এই বিনোদনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের জনগণের জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা যাপন মনে করি আমি। আজকে অনেকে মঞ্চে নাটক করতে পারে না, সময় সুযোগ তাদের হয় না, ইচ্ছা থাকলেও হয় না। তারা কি শুধু মানে বিনোদন চায় না? সারাদিন পরিশ্রম করে আসে, তাই নাটক। কি খবর? লকডাউনের বন্দি ভেস্তে গেছে তো সব বন্দি। আজ না হয় এই অবসরে আমার সাথেই করো সঙ্গী। আমি বাতাস, তোমাদের শ্বাস প্রশ্বাস। দেখা যাচ্ছে কথা বলছে। করছো কি? জল ছেড়ে বিছানায় দিচ্ছ কেন সাঁতার? এসব করে হবে কি কোনো উপকার? হবে কিনা উপকার দেব না তোমার উত্তর। তোমার কাছে আছে কি বাঁচার কোনো নতুন মন্ত্র? ওসব যন্ত্র মন্ত্রই তো মানুষের আধিপত্য, ওসব আমরা বুঝি না। এ কথা সত্য। আমি নদী, তোমাদের বসতির পাশে প্রবাহিত, যার পারে তোমরা গড়েছ নগর এত উন্নত। অবাক কাণ্ড, নদী এসেছে এখানে, কি মনে? তাও আবার আমারই মনের দ্বন্দ্ব ধরে। দেখতে এলাম বন্দি কেমন আছো বাসায়, না জানি পড়ো না কখন তাদের ভাষা। তোমাদের কারখানায় নর্দমার দূষিত জলে আমার প্রাণ পাখি সদাই গেল গেল বলে। লকডাউনে একটু জানিতে পারছি নিঃশ্বাস, অন্য সময় তো সদাই করছি হাস হাস। টাকা খাই দিচ্ছি নুন, যখন সভ্যতাকে ছিঁড়ে খাচ্ছে ইচ্ছি সবুজ। আমরা হাসি না কখনো অন্যের বিপদে, তোমরাই তো ঘিরে রেখেছো ওদের বিষাক্ত সাগরে। সভ্যতার বহু আগে জন্ম করে করেছি পৃথিবী শস্য শ্যামল, আমাদের বিষাক্তকে দিয়েছো তোমরা কখনো আমল দিয়ে বা করেছো
আমি প্রতিরোধ প্রকৃতির জলকে পড়েছ নির্বিচারে বদ্ধ। এসব এসব তো করতেই হয় সভ্যতা এগোতে। আর এই তোমার জলের ব্যবহার তো আমাদের উন্নতি প্রতিপদে। ক্ষতি নাই, করো ব্যবহার এগিয়ে যাবার জন্য। তবে শুকিয়ে নদী বেশি দিন থাকতে পারে না প্রসন্ন। আমার পাড়ে তোমাদের বাস সেই আদিকাল থেকে। গড়ে তুলেছ নতুন শহর আমাকে পাশে রেখে। কৃষি, বিদ্যুৎ, যাত্রাপথ দিয়েছি তো কত কি। বদলে আমাকে এভাবে ধ্বংস করতে হয় নাকি? কত নদী শুকিয়ে গেছে তোমাদের যন্ত্রণায়। আগামীতে আর কত মরবে বিজ্ঞানের মন্ত্রণায়। যেদিন শুকোবে সব জল মোদের পক্ষে, ধ্বংস দেখবে পৃথিবী নিজ চক্ষে। কি হবে যদি যদি শুকায় সব নদী? রবে না ধরণীতে আর নির্মল জলধারা, সব প্রাণীগুলো হবে পৃথিবী হারা। করোনা মুক্তি পথ যদি পড়ে ধরা, জনকষ্ট আমৃত্যু সকলকে করবে তারা। সত্যি এসব কথা তো বলিয়ে ভাবিনি কোনদিন। ধ্বংস করে প্রকৃতিকে। ইয়েস, আকাশ নীল, মানে এই নীল রংটা যদি এই স্পেসে থাকতো না তাহলে কিন্তু দারুণ লাগতো। কফি খাবে? ধরুন, আরে নীল নামে এখনই একটা নিয়ে আসছি, থরু। আপনার বাড়ি কোথায়? টালিগঞ্জ বলবাই। আমি কিন্তু হ্যাঁ, নতুন 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 রূপে গল্প এগিয়েই চলে।